এসেছো। আমরা তোমাদের লাউ পুকুরে যে মাছগুলো দিয়ে এসেছি, ওই মাছগুলো তুমি ভালো করে চাষ করো। কোনো জাদুর মাছ। মা, আমি এই ডাল ভাত খাবো না। রোজ রোজ আমার এই ডাল ভাত খেতে একদমই ভালো লাগে না। কেন মা, তুমি আমাকে একটু মাছ ভাত দিতে পারো না? আমি খাবোই না ভাত। কি হয়েছে রে টুম্পা? এরকম পেতনির মতো বসে বসে কাঁদছিস কেন? তাড়াতাড়ি খাওয়া শেষ কর। মা, দেখেছো, বাবা আমাকে পেতনি বললো। আমি নাকি পেতনির মতো কাঁদছি। কাঁদবো না তো কি করবো? হ্যাঁ, তুমি রোজ রোজ কত মাছ ধরে আনো, আর সেই মাছ আমার ভাগ্যে জোটে না। আমি খেতে গেলেই শুধু ডাল ভাত খেতে হয়, আমি মাছ খেতে পারি না। তাহলে তোমার এত মাছ ধরে কি হবে? আরে প্রতিদিন তোদের বাবা মেয়ের ঝগড়া শুনতে শুনতে আমি আর পারছি না। তাড়াতাড়ি খেয়ে নে তো। শোনো মেয়ের কথা, মাছ বিক্রি না করলে খাবো কি রে মা? মাছ বিক্রি করেই তো সংসারটা চালাচ্ছি। আচ্ছা তুই চিন্তা করিস না, আমি তোর জন্য মাছ নিয়ে আসবো। হয়েছে হয়েছে, খেতে বসে আর ঝগড়া করতে হবে না। বাবা মেয়ের ঝগড়া অনেক দেখেছি, এবার খাওয়াটা শেষ করো তো। থাক বাবা, আমাকে আর মাছ খেতে হবে না। আমি এই ডাল দিয়েই ভাত খেয়ে নিচ্ছি। তোমার মাছের আশায় থাকতে থাকতে যে বুড়ি হয়ে যাব। এরপর মিচকে শিয়াল মাছ ধরতে জাল নিয়ে নদীতে চলে যায়। নদীতে গিয়ে জাল ফেলতেই দুটো অদ্ভুত সোনালী মাছ পায়। আরে এই মাছ দুটো দেখতে কেমন অদ্ভুত! আমি আগে তো কখনো এরকম মাছ জালে ফেলিনি। যাই হোক, মাছ দুটো বাড়িতে নিয়ে যাই। টুম্পা এই মাছ দুটো দেখলে অনেক খুশি হবে। যাক, আমার মেয়েটা আজকে মাছ দিয়ে ভাত খেতে পারবে। কই গো, আমার মেয়েটা কোথায় গেছে? দেখতে পাচ্ছি না যে। আমি টুম্পার জন্য মাছ ধরে এনেছি। দেখো কত বড় বড় দুটো মাছ এনেছি। একটু আগে তো উঠোনেই খেলা করতে দেখেছিলাম, আছে হয়তো আশেপাশেই। তুমি ডাকো, টুম্পা এই মাছ দুটো দেখলে সত্যি অনেক খুশি হবে। করে মা টুম্পা, কোথায় গেলি রে? এদিকে আয়। দেখ মা, আমি তোর জন্য কত বড় বড় দুটো মাছ এনেছি। বাবা, তুমি আমার জন্য মাছ ধরে এনেছো? বেশ মজা করে আজকে মাছ খাবো বাবা। দেখি তো, তুমি আমার জন্য কেমন মাছ এনেছো? হ্যাঁ রে মা, আজকে তুই পেট ভরে মাছ দিয়ে ভাত খাবি। আজকে আমি এই সোনালি মাছ দুটো পেয়েছি। মাছ দুটো দেখতে কত সুন্দর দেখ। গিন্নি, তুমি আর দেরি করো না, যাও এই মাছ দুটো গিয়ে টুম্পাকে সুন্দর করে রান্না করে দাও। আমার মেয়েটা মাছ দিয়ে ভাত খাবে। হ্যাঁ গো, তা তো দেবই, কিন্তু এই মাছ দুটো দেখতে অনেক সুন্দর। হ্যাঁ গো মিচকে, তুমি এই মাছ দুটো কোথায় পেলে? আর এত সুন্দর মাছ তো আমার কাটতে ইচ্ছে করছে না। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো। এই মাছ দুটো দেখতে অনেক সুন্দর, সোনালী রঙের। এই মাছ দুটো আমি খাবো না, এই মাছ দুটো আমি চাষ করব। শেফা, তোমার মেয়ের কথা শুনেছো? এই মাছ দুটো তুই কোথায় চাষ করবি রে টুম্পা? আমাদের কি আর পুকুর আছে? পুকুর নেই তাতে কি হয়েছে বাবা? আমাদের লাউ পুকুরে চাষ করব। আমাদের যে লাউ গাছটা আছে, লাউ গাছের নিচে যে পানি জমে আছে, ওখানে এই মাছ দুটো চাষ করব। হ্যাঁ, টুম্পা তো ঠিকই বলেছে। এই মাছগুলো লাউ পুকুরে চাষ করলে ওদের অনেক বাচ্চা হবে, আর সেই মাছগুলো তখন টুম্পাকে রান্না করে দেব। এরপর মিনা সেই মাছ দুটোকে নিয়ে তাদের লাউ পুকুরে রেখে দেয়। তোমরা এখানেই থাকো সোনালী মাছ, আমি তোমাদেরকে এসে দেখে যাব। বোন, আমরা তো জাদুর মাছ। এই ছোট মেয়েটি আমাদের প্রাণ বাঁচিয়েছে। আমরা এই লাউ পুকুরে জাদুর মাছ দিয়ে ওদেরকে সাহায্য করব, ওদের যাতে সব কষ্ট দূর হয়ে যায়। আরে ওই মাছগুলো থেকে তো দেখছি অনেকগুলো মাছ হয়েছে। যাই, এখান থেকে কিছু মাছ নিয়ে বাজারে বিক্রি করে আসি। আমার আর কষ্ট থাকবে না। এখন থেকে লাউ পুকুরের মাছ নিয়েই করতে পারবো। এরপর মিচকে শিয়াল লাউ পুকুর থেকে কিছু মাছ ধরে নিয়ে বাজারে বিক্রি করতে যায়। লাউ পুকুরের মাছগুলো অনেক সুস্বাদু হয়। সব ক্রেতারা মিচকে শিয়ালের থেকে মাছ কিনে চলে যায়, আর শেফা শিয়ালিনী সেই মাছগুলোর অনেক যত্ন করতে থাকে। এমন সময় মিচকে শিয়াল মাছ বিক্রি করে খুশি মনে বাড়ি ফিরে আসে। কি গো, আজকে এত তাড়াতাড়ি তোমার মাছ বিক্রি করা হয়ে গেল? আর তোমাকে যে আজকে এত খুশি খুশি দেখাচ্ছে, কি হয়েছে বলো তো?
শেফা, খুশি হব না তো কি করব? আজকে অনেক দিন পর বাজারে এতগুলো মাছ বিক্রি করলাম, আর মাছগুলো খেতেও অনেক সুস্বাদু হওয়াতে ক্রেতারা তাড়াতাড়ি মাছগুলো বিক্রি করে নিয়ে চলে গেছে। এজন্যই তো মনটা বেশ খুশি। হ্যাঁ, যাক, শুনে খুব খুশি হলাম। চলো গো, তোমার জন্য ভাত রান্না করেছি, এবার খেয়ে নেবে। হ্যাঁ গিন্নি, অনেক খিদে পেয়েছে। চলো চলো, তাড়াতাড়ি খাবার খেতে দাও। শেফা, আজকে তো দেখছি অনেকগুলো মাছের পদ রান্না করেছো। এত এত মাছ পেয়ে বুঝি তুমি খুশিতে আত্মহারা হয়ে গেছো? হ্যাঁ বাবা, তুমি যে কি বলো, বাড়িতে একটা মাছের পুকুর থাকতে মাছ দিয়ে ভাত খাবো না তাই হয়? এজন্যই তো মা অনেক মাছ রান্না করেছে। এখন থেকে রোজ রোজ অনেক মাছ খেতে পারবো। হ্যাঁ রে মা, পেট ভরে মাছ দিয়ে ভাত খা। তোদের খেতে বসে যে বাবা মেয়ের ঝগড়া আর দেখতে হচ্ছে না, তোদের মুখের এই আনন্দ দেখে আমার বেশ খুশি লাগছে। হ্যাঁ গো শেফা ভাবি, শুনলাম আপনারা নাকি আপনাদের এই লাউ পুকুরে জাদুর মাছ চাষ করছেন। ওই সোনালী মাছ দুটো নাকি অনেক মাছ দিয়েছে। হ্যাঁ গো মুন্নি ভাবি, আমাদের লাউ পুকুরের এই জাদুর মাছ দুটি অনেক মাছ দিয়েছে, আর সেই মাছগুলোই যে আমরা বাজারে বিক্রি করে ভালো আছি গো। আচ্ছা শেফা ভাবি, তাহলে আপনাদের লাউ পুকুরের এই জাদুর সোনালী মাছ দুটো আমাদের দেবেন, আমরাও একটু মাছ চাষ করতাম। আচ্ছা ঠিক আছে মুন্নি ভাবি, এই জাদুর সোনালী মাছ দুটো তো আমাদের অনেক মাছ দিয়েছে, আপনি কালকে এসে এই জাদুর মাছ দুটো নিয়ে যাবেন। এ কথা শুনে মুন্নি শিয়ালিনী সেখান থেকে চলে যায়। বোন, দেখেছিস ওই মুন্নি শিয়ালিনীকে আমার কাছে লোভী মনে হচ্ছে। ওই লোভী শিয়ালিনীর সাথে আমরা যেতে চাই না, কিন্তু আমরা এখন কি করব বোন? এই কথা শুনে সেখানে টুম্পা চলে আসে আর মাছেদেরকে বলতে থাকে, আরে, তোমরা মাছেরাও কথা বলতে পারো? আমি দূর থেকে তোমাদের সব কথা শুনেছি। তোমরা আমাকে বলো, তোমরা কোথায় থাকলে নিরাপদ থাকবে? আমি তোমাদেরকে সাহায্য করব। আমরা হলাম জাদুর মাছ। আমরাই প্রতিদিন তোমাদের এত এত মাছ উপহার দিতাম। তোমাদের এই লাউ পুকুরে অনেক জাদুর মাছ রেখে গেছি। আমাদেরকে যদি নদীতে রেখে আসো, তাহলে আমরা ওখানেই নিরাপদ থাকবো। আচ্ছা জাদুর মাছ, তোমরা চিন্তা করো না, আমি এখনই তোমাদেরকে নিয়ে নদীতে দিয়ে আসব। এরপর মিনা সেই মাছ দুটিকে নিয়ে নদীতে দিয়ে আসে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু, তুমি আমাদের জীবন বাঁচিয়েছো। আমরা তোমাদের লাউ পুকুরে যে জাদুর মাছগুলো রেখে এসেছি, ওই মাছগুলো তোমরা ভালো করে চাষ করো। ওই মাছগুলো কখনোই শেষ হবে না, আর তোমরা সারাক্ষণ মাছ খেতে পারবে। আচ্ছা ঠিক আছে, তোমাদেরকেও অনেক ধন্যবাদ। তোমরা আমাদেরকে অনেক মাছ দিয়ে সাহায্য করেছো। তোমাদের জন্য এখন আমি রোজ মাছ খেতে পারি। তোমরাও ভালো থেকো। ওই জাদুর সোনালী মাছ দুটো আরো কত জাদুর মাছ রেখে গেছে, ওই মাছ দুটোর প্রতি অনেক কৃতজ্ঞ। হ্যাঁ রে মিনা, তুই মন খারাপ করে আছিস? মন খারাপ করিস না রে মা, ওই মাছ দুটো চলে গেছে তাতে কি হয়েছে, আরো তো অনেক মাছ রয়েছে। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। এই টয়া, জানিস আমার মা এবার ঈদে অনেক জামা কিনে দিয়েছে। সবগুলো জামা অনেক সুন্দর। তোর মা তোকে কি কিনে দিয়েছে রে? ওকে আবার ওর মা কি কিনে দিবে রে? ও তো আগের বছরও একটা জামা কিনেনি, পুরান জামা পরে ঈদ করেছে। কি, পুরনো জামা পরে আবার ঈদ হয় নাকি? আমার মা সব সময় ঈদে আমাকে নতুন জামা কিনে দেয়, আমাকে অনেক জামা কিনে দেয়। আগের বছর আমার মায়ের কাছে কোনো টাকা ছিল না, তাই তো আমাকে কোনো জামা কিনে দিতে পারেনি। তাই আমি পুরান জামা পরে ঈদ করেছি। কিন্তু এবার আমি মাকে বলবো আমাকে নতুন জামা কিনে দেওয়ার জন্য। তারপর আমি জামা পরে তোদের সাথে ঘুরবো, ঈদ করবো আমি। তাই নাকি রে টয়া? আগের বছরও তো বলেছিলি
তোর মা নাকি তোকে নতুন জামা কিনে দিবে। কই দিল না তো? তুই তো সেই পুরন জামা পরে ঈদ করলি। শোন টয়া, তোকে আমরা এবার বলে দিচ্ছি, তুই যদি এবার নতুন জামা না কিনিস, তোকে কিন্তু আমাদের সাথে ঘুরতে নিব না। বন্ধুদের এমন কথা শুনে টয়া মন খারাপ করে বাড়ি চলে আসে। মা, তুমি এবার ঈদে আমাকে নতুন জামা কিনে দিবেই দিবে, না হলে আমি কিন্তু বড্ড মন খারাপ করব। মা রে, আমার শরীরটা কিছুদিন যাবৎ বড্ড অসুস্থ, কোনো কাজও করতে পারিনি। বাঘিনী ভাবি যে কি বলবে আল্লাহই ভালো জানে। যাই হোক, যে কয়দিন কাজ করেছিলাম সেই কয়দিনে টাকা যদি দেয় তাহলে তো নতুন জামা কিনে দেবো রে মা। কবে কিনে দিবে মা? ঈদের তো আর মাত্র 2 দিন আছে। আমাকে যদি তুমি এবার নতুন জামা কিনে না দাও, তাহলে কিন্তু আমি বাড়ি থেকে বের হয়ে যাব, আর কখনো আসবো না। মা রে, তুই কষ্ট পাস না, আমি তোকে কথা দিলাম বাঘিনী ভাবির কাছ থেকে টাকা নিয়ে এসে তোকে মার্কেটে নিয়ে যাব, আর তোর পছন্দ মতোই তোকে একটি জামা কিনে দেব। আর মন খারাপ করিস না রে মা। বলছি বাঘিনী ভাবি, আমার কাজগুলো সব শেষ, বাকি যেগুলো আছে সেগুলো করে দিব, কিন্তু একটা কথা ছিল বাঘিনী ভাবি। বাঘিনী ভাবি, আমি যে কদিনে কাজ করেছি সেই কদিনের টাকা কি আমাকে দিতে পারবেন? আগে যে কয়দিন কাজ করেছিলাম সেই কয়দিনের টাকা যদি দিয়ে দিতেন, তাহলে আমার মেয়ের জন্য আমি একটা জামা কিনতে পারতাম। আমার মেয়েটা যে জেদ করে বসে আছে, সে ঈদে নতুন জামা পরবে। ঈদের যে আছে আর মাত্র 2 দিন। আমার মেয়েটা খুব জেদ করেছে। কি করব বাঘিনী ভাবি? আপনি যদি আমাকে টাকাগুলো দিতেন আমার খুব উপকার হতো। শেফালি, তুই তো সব সময়ই কাজে ফাঁকি দিস, কিন্তু টাকা চাওয়ার সময় অগ্রিম টাকা চেয়েই বসিস। আজ 5 দিন পর কাজে আসলি, আর কাজে এসেই টাকা চাইছিস? আর এটা তো রোজার মাস, ঈদের জন্য আমার অনেক কেনাকাটা হয়ে গেছে, আমার অনেক টাকা খরচ হয়ে গেছে। এখন আমার কাছে কোনো টাকা নেই, আরো কিছু শপিং করার বাকি আছে। তুই আমার আশা ছেড়ে দে রে শেফালি। তোর যদি জামা কাপড় কেনার থাকে তাহলে অন্য কোথা থেকে ব্যবস্থা করে নে, আমি তোকে কোনো টাকা পয়সা দিতে পারবো না রে শেফালি। বাঘিনী ভাবি, আপনি তো অনেক টাকার কেনাকাটা করেছেন, অথচ আমি তো আপনার কাছে কিছু টাকা চেয়েছি। এই টাকাটা কি আপনি দিতে পারবেন না বাঘিনী ভাবি? দয়া করে কিছু টাকা দিন না ভাবি। শেফালি, তুই এত কথা কেন বাড়াচ্ছিস? আমার টাকা আছে তাই আমি শপিং করেছি, প্রয়োজনে আরো করব, তাতে তোর কি? তোর টাকা নেই, তুই শপিং করবি না? এত শখ কেন? হ্যাঁ, গরিবেরা তো শখ থাকতে নেই, বুঝলি? যা, অন্য কোথা থেকে ব্যবস্থা করতে পারলে তোর মেয়ের জন্য জামা কিনে নিয়ে যা। এখানে শুধু ঘ্যান ঘ্যান করে সময় নষ্ট করিস না, আমার চোখের সামনে থেকে দূর হ। বাঘিনী ভাবি, আমি তো এমনি এমনি আপনার কাছে টাকা চাচ্ছি না, আমি তো আমার কাজের টাকাই চাচ্ছি। দিন না বাঘিনী ভাবি। বললাম তো আমার কাছে এখন টাকা নেই, সব টাকা শপিং করাতে শেষ হয়ে গেছে। আমি তোকে এখন কোনো টাকাই দিতে পারবো না, এই মাস শেষ হলেই আমি তোকে টাকা দেব। আর হ্যাঁ, বাকি যতগুলো কাজ আছে সম্পূর্ণ কাজ শেষ করে তারপর যা। মেয়েটাকে যে কথা দিয়ে আসলাম যে কাজ থেকে ফিরে তোকে নতুন জামা কিনে দেব, কিন্তু বাঘিনী ভাবি তো আমাকে কোনো টাকাই দিল না। এবার আমি আমার মেয়েকে কি বলবো, কি জবাব দেবো ওকে আমি? নতুন জামা না কিনলে যে মেয়েটা আমার খুব মন খারাপ করবে। মা, তুমি চলে এসেছো? আমি কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম। তুমি না বলেছো কাজ থেকে ফিরে আমাকে তুমি নতুন জামা কিনে দিবে? চলো না মা, এখন যাই। মা রে, বাঘিনী ভাবির কাছ থেকে তো আমি একটা টাকাও পাইনি, তোকে আমি নতুন জামা কি করে কিনে দেবো রে মা? তুই মন খারাপ করিস না রে মা, আমি দেখি কোনো এক ব্যবস্থা করতে পারি কিনা। না মা, আমি কিচ্ছু শুনতে চাই না। তুমি আগের বার আমাকে একই কথাই বলেছিলে, কিন্তু আমাকে কোনো জামা কিনে দাওনি। এবারও কি তাই করবে? এখন আমি আর তোমার কোনো কথা শুনবো না। তুমি আমাকে একটুও ভালোবাসো না। তোমার কাছে কিছু চাইলে
তুমি আমাকে কিনেই দাও না। আমার বন্ধুরা সবাই ঈদের জামা কিনেছে, সবাই ঈদ করবে, শুধু আমি ঈদ করতে পারবো না। আমি আর এই বাড়িতেই থাকবো না, আমি চলে যাচ্ছি। এই সব কথা বলে টয়া বাড়ি থেকে চলে যায় আর বসে বসে মনের কষ্টে কাঁদতে থাকে। টয়াকে কাঁদতে দেখে হঠাৎ করেই সেখানে একটি পরী চলে আসে আর টয়াকে পরী বলে, কি হয়েছে ছোট মেয়ে, তুমি এভাবে বসে কাঁদছো কেন? কত ছোট তুমি, তাহলে তোমার এত দুঃখ কিসের? কেন তুমি এভাবে কাঁদছো বলো আমাকে। এরপর টয়া পরীকে সব কথা খুলে বলে। সব কথা শুনে পরী বলে, ও এই ব্যাপার, তুমি মন খারাপ করো না, এই নাও জাদুর ফুল। তুমি এই ফুলটা তোমাদের বাড়ির উঠোনে যে গাছ আছে সে গাছের গোড়ায় রেখে দিবে, তারপর দেখবে তোমার মনের ইচ্ছা সব পূরণ হয়ে যাবে আর সকল কষ্ট দূর হয়ে যাবে। এরপর খুশি মনে পরীর দেওয়া ফুলটি নিয়ে টয়া বাড়ি চলে যায়। বাড়িতে গিয়ে টয়া পরীর কথা মতো সেই ফুলটি কাঁঠাল গাছের গোড়ায় রেখে দেয় আর সাথে সাথে আশ্চর্যজনকভাবে অনেক সুন্দর সুন্দর ঈদের জামা চলে আসে। মা, মা, তাড়াতাড়ি এদিকে এসো, দেখো কি হয়েছে। পরীর দেওয়া ফুল থেকে কত সুন্দর ঈদের জামা চলে এসেছে। আমি এবার ঈদে নতুন জামা পরতে পারবো মা, তাও আবার অনেকগুলো জামা। যখন যেটা চাই সেটাই পরতে পারবো মা। আরে এটা তো অদ্ভুত ব্যাপার, কিভাবে কাঁঠাল গাছে এত সুন্দর সুন্দর ঈদের জামা চলে আসলো? মা, ভালোই হয়েছে, এবার ঈদে আমি নতুন নতুন জামা পরতে পারবো। আর আমাদের গ্রামে যারা আমাদের মতো গরিব অসহায় আছে, জামা কিনতে পারে না, তাদের মাঝে আমি এই জামাগুলো বিলিয়ে দেব, যাতে করে সবাই ঈদের নতুন জামা পরতে পারে। এরপর টয়া গাছ থেকে অনেকগুলো ঈদের জামা পেরে নেয় আর যারা গ্রামের অসহায় গরিব বাচ্চা ছিল তাদের মাঝে জামাগুলো বিলিয়ে দেয়। দোলা নামক গ্রামে টুম্পা ও রুম্পা নামের দুই মেয়ে তাদের মায়ের সাথে বসবাস করত। তারা যেই গ্রামে থাকতো সেই গ্রামে কেবল একটাই মুদি দোকান ছিল। বাজার গ্রাম থেকে অনেক বেশি দূরে থাকার কারণে বাঘ এটারই সুযোগ নিত। সে সব সময় জিনিসের দাম বাড়িয়ে নিত। বাঘ মামা, 1 প্যাকেট চানাচুর আর 1 কেজি চাল দাও তো। এই নাও বাপু তোমার চাল আর চানাচুর, এবার 300 টাকা দাও তো। এ কি বাঘ মামা, চানাচুরের দাম তো 20 টাকা আর চালের দাম তো 100 টাকা, তাহলে তুমি 300 টাকা চাইছো যে? দেখ সিচকে, শহর থেকে এসব জিনিস আনতে আমার অনেক খরচ এবং কষ্ট হয়, আর তুই যদি এই দামে এখান থেকে নিতে চাস তাহলে নিয়ে যা, আর না নিলে রেখে এখান থেকে শহর থেকে নিয়ে আয় যা। গ্রামে আর কোনো দোকান না থাকায় সিচকে বাধ্য হয়ে বাঘ মামার কাছ থেকে বেশি টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। মা, মা, আমার না খুব চকলেট খেতে ইচ্ছে করছে, আমাকে কিছু টাকা দাও না, আমি চকলেট কিনে খাই। মারে, তুই তো জানিস আমরা কত গরিব। তোর বাবা মারা যাওয়ার পর কোনো রকম তোদের নিয়ে সংসারটা চালাচ্ছি। তোকে এখন আমি চকলেট কেনার টাকা কোথা থেকে দেবো রে মা? না মা, আমি কিচ্ছু জানি না, তুমি আমাকে এখন চকলেট কেনার টাকা না দিলে আমি কিন্তু এখন কাঁদতে শুরু করব। ও মা, দাও না বোনকে কিছু টাকা, বোন তো কাঁদছে। হ্যাঁ হ্যাঁ, হয়েছে, তোকে আর বোনের হয়ে কথা বলতে হবে না। এই নিয়ে যা 20 টাকা, 10 টাকার চকলেট খাবি আর 10 টাকা ফেরত আনবি। ঠিক আছে মা, আমার লক্ষ্মী মা, তুমি কত ভালো। এরপর টুম্পা চকলেট কেনার জন্য বাঘ মামার দোকানে যায়। বাঘ মামা, বাঘ মামা, আমাকে একটা চকলেট দিন তো। ছোট বাচ্চা, একে ভালোই ঠকানো যাবে। এই নাও চকলেট, এবার টাকা দাও তো। এই নিন টাকা। এই কি বাঘ মামা, আমার বাকি টাকা ফেরত দিন। কিসের বাকি টাকা? চকলেটের দাম তো 20 টাকাই। এরপর টুম্পা সেখান থেকে মন খারাপ করে চলে যায়।
বাঘ মামা তো বলল চকলেটের দাম বেড়ে গেছে, তাই টাকা ফেরত দিতে পারবে না। কিন্তু মাঝে বলল 10 টাকা ফেরত নিয়ে যেতে। এখন কি করব? এরপর টুম্পা বাড়ি চলে যায়। আর টাকা ফেরত না নেয়ায় শেফা শিয়ালিনী টুম্পার উপর অনেক রেগে যায়। 5 টাকার চকলেট 20 টাকা দিয়ে নিয়ে এসেছিস? এমনিতেই অভাবের সংসার, আর বাকি টাকা কই? হ্যাঁ, আর টাকা ফেরত দেয়নি? না মা, বাঘ মামা তো বলল চকলেটের দাম 20 টাকা। কতবার বলেছি ওই দোকানে যাবি না, ও তো দোকানদার নয়, ও একটা ডাকাত। সব জিনিসের দাম দ্বিগুণ হারে টাকা নেয়। এমন অসৎ ব্যবসায়ী আমি আমার বাপের জন্মে দেখিনি। আজ থেকে আর ওই দোকানে যাবি না, আর আজ থেকে তোর চকলেট খাওয়া বন্ধ, এই বলে দিলাম। শেফা শিয়ালিনী এই কথা বলে ঘরে চলে যায়। আর শেফা শিয়ালিনীর এমন কথা শুনে মিনা অনেক মন খারাপ করে একটা বাগানে গিয়ে অনেক কান্না করতে থাকে। আমার আর চকলেট খাওয়াই হলো না। বাবা বেঁচে থাকলে আমায় কত চকলেট কিনে এনে দিত। আমার যে চকলেট খেতে খুব ভালো লাগে। ওই বাঘ মামা খুব খারাপ। আমার কাছে যদি একটা চকলেটের গাছ থাকতো, তাহলে আমি গাছ থেকে ইচ্ছে মতো চকলেট খেতে পারতাম। আচ্ছা, বীজ থেকে যদি গাছ হয়, তাহলে চকলেট রোপণ করলে চকলেটের গাছ হবে না কেন? যাই, আমার এই হাতের চকলেটটা রোপণ করে দেই। এরপর টুম্পা সেই চকলেটটি মাটিতে রোপণ করে দেয়। আর সেখান থেকে টুম্পা খুব খুশি হয়ে বাড়ি চলে যায়। আর তখনই সেখানে একটা পরী চলে আসে। আর পরী বলে, আরে মেয়েটার কত কষ্ট, এই ছোট্ট মেয়েটা চকলেট খেতে কত ভালোবাসে, আর মেয়েটা কত আশা করে মাটিতে চকলেটটা রোপণ করে দিয়েছে। এখানে যদি চকলেটের গাছ না হয়, তাহলে তো এই ছোট্ট মেয়েটা খুব কষ্ট পাবে, আর মনেও খুব আঘাত পাবে। না, মেয়েটাকে আমার সাহায্য করা উচিত। এই কথা বলে পরী চকলেটের ওপর জাদু করে, আর সেখান থেকে অদৃশ্য হয়ে চলে যায়। পরের দিন সকালবেলা টুম্পা বাগানে এসে তো চকলেটের গাছটা দেখে অবাক হয়ে যায়, কারণ সেই জায়গায় চকলেটটা রোপণ করেছিল, সেই জায়গাতেই একটা বড় চকলেটের গাছ হয়ে আছে। মা, মা, বোন, কোথায় তোমরা? দেখে যাও, দেখে যাও, এখানে কি হয়েছে। মা, ও মা, এখানে এসো তাড়াতাড়ি। কি রে টুম্পা, তুই এভাবে ডাকছিস কেন? আর এই চকলেটের গাছটা এখানে কোথা থেকে এলো রে? মা, আমি না কাল আমার চকলেটটা এখানে পুঁতে দিয়েছিলাম। মনে হয় সেই চকলেট থেকে চকলেটের গাছটা হয়েছে। এইসব তুই কি বলছিস রে মা? তবে আল্লাহ আমাদের ওপর মুখ তুলে তাকিয়েছে। হে আল্লাহ, তোমার কাছে লাখো কোটি শুকরিয়া। মা, এবার থেকে তো আমরা দু বোন যত ইচ্ছে তত চকলেট খেতে পারবো। আমাদের আর কোনো অভাব থাকবে না, তাই না মা? বোন, শুধু আমরা দুজন নই, বল আমরা সবাই। আজ থেকে এই চকলেট গ্রামের সকল বাচ্চারা খেতে পারবে। এরপর থেকে গ্রামের সকল বাচ্চারা এই গাছ থেকে চকলেট খেতে থাকে। এর জন্য তারা সকলেই অনেক খুশি ছিল। গ্রামের এই চকলেট গাছের কথা মুকুল বাঘ জানতে পেরে যায়, আর মনে মনে মুকুল বাঘ ভাবে, আমার এবার ওই চকলেট গাছ থেকে চকলেট পেড়ে আনতে হবে। ওই চকলেট বিক্রি করলে তো আরও টাকা লাভ করতে পারবো। হা 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 হা। রাত হতে না হতেই মুকুল দোকানদার সেই চকলেট গাছের নিচে আসে, আর চুরি করে সব চকলেট নিয়ে সেখান থেকে চলে যায়। বোন, দেখ, একটা চকলেটও তো কাছে দেখছি না। কি হলো রে বোন চকলেটগুলোর? জানি না রে বোন, কি হয়েছে, তবে তুই কান্না করিস না। এরপর মুকুল দোকানদার প্রতিদিন রাতে সেই গাছ থেকে চকলেট চুরি করতে থাকে, আর বাচ্চারা প্রতিদিন
চকলেট খেতে এসে নিরাশ হয়ে যায়। বোন, আমি ওই মুকুলের দোকানে আমাদের গাছে চকলেট দেখেছি বিক্রি করতে। আমার মনে হয় মুকুল কাকুই আমাদের কাছে চকলেট চুরি করে নিয়েছে। মুকুল কাকুকে আমাদের এবার উচিত শিক্ষা দিতেই হবে। বোন শোন, আমার কাছে না একটা বুদ্ধি আছে। এরপর রাত হতে না হতেই আজও মুকুল দোকানদার প্রতিদিনের মতো চকলেট চুরি করতে আসে। ঠিক তখনই গাছ থেকে ভয়ঙ্কর আওয়াজ শুরু হতে থাকে। এই মুকুল, তুই খুব খারাপ লোক। এবার আমি তোর ঘাড় মটকাবো। তুই দোকানের জিনিসপত্রের দাম খুব বেশি করে নিস। এখন এসেছিস বাচ্চাদের চকলেট গাছে চকলেট চুরি করতে। দাঁড়া, তোর ঘাড় এবার আমি মটকাবো। দাঁড়া। ওরে বাবারে, পেতনি, পালা এখান থেকে মুকুল দোকানদার, পালা। আমি আর চুরি করব না, দামও বেশি করে রাখবো না, পালা। আপনা বাঁচলে বাপের নাম। বোন, তোর ভূত সাজার বুদ্ধিটা কিন্তু অনেক ভালো ছিল রে। এরপর থেকে মুকুল দোকানদার আর চকলেট চুরি করতে আসতো না, আর সবার কাছ থেকে দামও বেশি রাখতো না। আর ওই গ্রামের বাচ্চারা চকলেট গাছ থেকে আবারও চকলেট খেতে পেরে অনেক খুশি হয়ে যায়।